বলেছিলেন জুলমি জবজম জুলুম করেগা সত্তা কি হাতিয়ারো সে চপ্পা চপ্পা গুঁড উঠেগা মমতা দিদি কিনারো সে বিধাতা কিনারো সে, এটাই বলেছিলেন। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ, অভিষেক বন্দ্যোপাধ্যায় খারাপ কখন? যখন তিনি সাসপেন্ড হয়েছেন। মা বাংলার মেয়ে, আর বাংলার মেয়েরই এই অবস্থা, লজ্জা। আমরা ইলেকশন কমিশন থেকে আমাদের অনুমোদন পেয়ে গেছি এবং দলের নাম হচ্ছে ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টি। সরকারি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভোগ করেছে, বাংলা আপামর জনতাকে বলবো যে আমাদের উপর বিশ্বাস রাখুন। আমরা জিরো কম্প্রোমাইজ, জিরো টলারেন্স যে কোনো দুর্নীতি। এডুকেশন সিস্টেমটাকে নষ্ট করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি ইজ দ্য বি টিম অফ তৃণমূল কংগ্রেস। বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন করব। তৃণমূল তো বটে, বিজেপির বিরুদ্ধেও যুব সমাজ যদি আসে, বাংলায় পরিবর্তন হবে। বন্দ্যোপাধ্যায় সরকারের শিল্প আসবে কি করে? যে মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পকে তাড়িয়ে বাংলার বুকে বসেছে, তার কাছে শিল্প আসতে তো 10 বার ভয় পাবে। বাংলায় সরকারে যদি আসতে হয় তো এই পিসি ভাইপোর নামে প্রথম চার্জশিটে নামটা পেলুন, তার ওই সরকারে আসতে পারবেন, নাহলে আপনারা পারবেন না। বাংলার মানুষকে বিভ্রান্ত করছে তৃণমূল কংগ্রেস। আরজিকর কেসের থেকে আমরা দেখতে পাচ্ছি একটা কেসকে ধামাচাপা দেওয়ার জন্য, যেখানে মুখ্যমন্ত্রী সময় চায়, সময়ের ফলে আমরা কি দেখলাম আরজিকরে? সেখানে প্রমাণ বিলুপ্ত হলো এবং তারপর আজও 1 বছর অতিক্রান্ত হতে গেল। অভয়ের মা বাবা আজও অব্দি সঠিক বিচার পেল না। এবং শুধুমাত্র একজনকেই, যেমন আমরা দেখেছিলাম সিপিএম সময় ধনঞ্জয়কে মানে বলির বাখড়া করে যেভাবে ইয়ে হয়েছিল, আজ সেইভাবে সঞ্জয়কে একজনকে দেখিয়ে বাকি যারা দোষী ছিল তাদেরকে আড়াল করলো এই তৃণমূল কংগ্রেস। তো তার ফলেই আজকে ল কলেজ করার সাহস পাচ্ছে। যেখানে ল মানে হচ্ছে, যেখানে আইন শিখতে যায় সেখানেই আইন ভঙ্গ হচ্ছে। আজকে বাংলার কোন পরিস্থিতি দাঁড়িয়েছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাবা উচিত। উনি নাকি বাংলার মা, বাংলার মেয়ে, আর বাংলার মেয়েরই এই অবস্থা, লজ্জা। 21 মঞ্চে দেখা গেছিল যে রাজন্না হালদার বক্তৃতা রেখেছে, সেই পরবর্তীকালে আরজিকর ইস্যু নিয়ে উনি একটা সিনেমাও তৈরি করতে গিয়ে সাসপেন্ড হন। তো এখন কিন্তু সেই রাজন্না হালদার কিন্তু তৃণমূল কংগ্রেসের এগেনস্টে বলছে, আমার আমার ছবি এআই দিয়ে স্ক্যাম করা হয়েছে এবং আমার প্রতি বিভিন্ন কলেজে এরকম মনোজিৎ রয়েছে তৃণমূলে দেওয়া টিএমসিতে। আমি রাজন্যাকে একটাই জিনিস বলতে চাই যে এটা ওনার সাথে আমি সহমত। আমি বিভিন্ন কলেজ দেখেছি, যেখানে বলুন পশ্চিম বর্ধমান বলুন, বিভিন্ন কলেজ সত্যি করেই বহু জায়গায় এভাবে দাদারা আছে যারা ভোগী, যারা ব্ল্যাকমেল করে, যারা পাইয়ে দেওয়ার লোভ ইয়ে করে। ধরুন একটা মেয়ের অনার্স চাই, সে পাচ্ছে না, তাকে লোভ দেখিয়ে, প্রলোভন দেখিয়ে বা ব্ল্যাকমেল করে এসব আছে। কিন্তু রাজন্যাকে একটা জিনিস মানতেই হবে। উনি 2022-এই মনে হয় বলেছিলেন জুলমি জবজম জুলুম করেগা সত্তা কি হাতিয়ারো সে চপ্পা চপ্পা গুঁড উঠেগা মমতা দিদি কিনারো সে বিধাতা কিনারো সে, এটাই বলেছিলেন। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ, অভিষেক বন্দ্যোপাধ্যায় খারাপ কখন? যখন তিনি সাসপেন্ড হয়েছেন। সাসপেন্ড হওয়ার আগে যদি উনি বলতেন যে ওনার ফটো এআই দিয়ে বা ইয়ে হয়েছে, এবং এআই দিয়ে কে করেছে, এত এখনো অব্দি স্টিল উনি কিন্তু কোনো এফআইআর করেননি কেন সেটাও তাকে বিশ্লেষণ করা উচিত। স্বাভাবিক, মানে ঘটনাটা ঘটে গেছে বলছে 1 বছর আগে, তো 1 বছর ধরে কোনো রকম কোনো এ নেই। 1 বছর পর ওনার মনে পড়লো 1 বছর আগে ওনার সাথে খারাপ হয়েছে। 1 বছর ধরে উনি ভাবছিলেন যে আমি কমপ্লেন করব, নাকি উনি ভাবছিলেন যে ওনার উপর সাসপেনশন উঠে গেলে আবার তৃণমূল করবেন? এমনিতেও আমরা দেখেছি বিভিন্ন হোয়াটসঅ্যাপ মিডিয়াতে আগেও, হয়তো অন্যদিকে কোনো জায়গা যাওয়ার চেষ্টা করছেন, ফ্রন্ট লাইনে আসতে চাইছেন রাজন্না হালদার। যদি সত্যি করেই হয়ে থাকে ঘিন্ন বিষয়, এবং আমি ওনাকে অনুরোধ করব, আমার থেকে বয়সে ছোট বোনের মতো, উনি আইনের দ্বারস্থ হন। দরকার হলে ন্যাশনাল মহিলা কমিশনে জানান, কারা করেছে কি করেছে তাকে জানা উচিত, এবং কার ইয়েতে দেখেছে সেটা আদৌ মিথ্যা না সত্যি তদন্তের বিষয়। দাদা, অবশ্যই প্রশ্ন থাকবে রাজ্য নিয়ে, বাংলা নিয়ে, দেশ নিয়ে, কিন্তু তার মধ্যেখানে যেটা আমরা জানতে পারি যে তোমাদের কোনো একটা পার্টি তোমরা লঞ্চ করছো, ঠিক আছে, বাংলা তথা বিভিন্ন রাজ্যে লঞ্চ করছো। তো সেই পার্টির ডিটেলসটা যদি একটু বলো। দেখুন, আমরা খুব এই মাসের মধ্যেই অলরেডি আমরা ইলেকশন কমিশন থেকে আমাদের অনুমোদন পেয়ে গেছি, এবং দলের নাম হচ্ছে ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টি। আমরা তৃণমূলের এগেনস্টে পুরোপুরি চোখে চোখ রেখে লড়াই করব, এবং কোনো কম্প্রোমাইজ নয়, জিরো টলারেন্স, জিরো কম্প্রোমাইজ। এবং লড়াই কাকে বলে বাংলার মানুষ দেখবে।
যে আসল লড়াই কাকে বলে, সেটিং নয়, লড়াই চাই বাংলার। লড়াই তো বলছেন, সে লড়াই তো মমতা ব্যানার্জিও লড়েছিলেন, 34 বছরে বাম সরকারকে ফেলেছিলেন, জিরো টলারেন্স বলেছিলেন, একটাই ইস্যু পেয়েছিলেন নন্দীগ্রাম, সেটাতেই কুপঘাত করে দিয়েছিলেন, বা রাস্তায় দেখা যেত আন্দোলন করতে। আপনাদেরও কি সেইভাবেই দেখা যাবে? মমতা বন্দ্যোপাধ্যায়, আমি বলবো বিরোধী দলনেত্রী হিসেবে আমি ওনাকে 100 দিতে রাজি আছি, কারণ লড়াইটা সত্যিই ভালো করেছেন। কিন্তু সরকারি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভোগ করেছে, যে দুর্নীতিকে বাংলায় ধরেছে, এবং নিজের পরিবারকে আগে এগোনোর জন্য, নিজের ভাইপোকে আগে এগোনোর জন্য বাংলাকে একদম শেষ করে দিয়েছে। এবং আমরা বিরোধী দলের একটা ভূমিকা আস্তে 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 আমরা এগোবো, ঠিক আছে? এবং বাংলা আপামর জনতাকে বলবো যে আমাদের উপর বিশ্বাস রাখুন। আমরা জিরো কম্প্রোমাইজ, জিরো টলারেন্স, যে কোনো দুর্নীতি হোক, সারদা থেকে রোজভ্যালি, উম, নারদা, কয়লা, গরু, প্রত্যেকটা তদন্তের সুবিচার চাইবো কেন্দ্রের কাছে এবং কেন্দ্রের অধীনস্থ ডিপার্টমেন্টের কাছে। যে আজ 10 বছর হতে গেলে একটা কেসেরও ট্রায়াল নেই, তাহলে আমরা এই জিনিস আমাদের প্রথম দরকার হচ্ছে কেন্দ্রকে প্রশ্ন করা, যে এখনো অবধি একটা দুর্নীতি প্রমাণ করা যায়নি কেন। আমার যতটুকু জানা আছে যে আপনি বিভিন্ন, কিন্তু এই কয়লা বলুন আর বিভিন্ন মানে অভিযোগ আপনি কিন্তু তুলে এসেছেন, তার কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। কেন? কি মনে হচ্ছে? দেখুন, বাংলার বুকে আমি অবৈধ কয়লা দুর্নীতি তুলেছিলাম। অবৈধ কয়লা দুর্নীতির ফলে আমরা আজও তদন্ত অনেক মিথ্যা দুর্নীতির দায়ে, মিথ্যা কেসে আমাদেরকে ফাঁসানো হয়েছে। তো এর মাধ্যমে সেই কেস এখনো চলছে। সেই এখন আন্ডার জুডিশিয়াল ম্যাটার, আমি বলতে চাই না আমি ঠিক কি সেই ভুল যে কেস করেছে। এবং কয়লা দুর্নীতি বলুন, এসএসসি বলুন, আমি অলরেডি পার্থ চট্টোপাধ্যায়ের সাথে আমার যে কনভারসেশন ছিল সেটা 2022-এ এবিপি আনন্দে ঘন্টাখানেক সুমন বলুন, সিএন বলুন, ভাইরাল হয়েছিল। আমার একটাই তখনও ডিমান্ড ছিল, যে দুর্নীতি যেমন প্রমাণ করতে হবে, এসএসসির ছেলেগুলো যাতে সঠিক চাকরি পায়। কারণ আমি তাদের খুব কাছের থেকে দেখেছি, মধ্যবিত্ত পরিবারের ছেলেরা ওই শহীদ মিনারের পাশে পড়ে আছে শুধু চাকরি পাওয়ার আশায়। এডুকেশন সিস্টেমটাকে নষ্ট করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আপনি বলছেন মমতা ব্যানার্জি নষ্ট করে দিয়েছে, যোগ্য অযোগ্য ভাগ করে দিচ্ছে, তারপরেও কেন বা কি, যোগ্য অযোগ্য যদি পুরোপুরি ভাগই করে দেয়, তাহলে সবার চাকরি কেন যাচ্ছে? দেখুন, যোগ্য অযোগ্যের তালিকা দিতে পারেনি বা দিতে চায়নি, ওই মার্কশিট দেয়নি রাজ্য সরকার, যাতে কিনা উম, তাদের দুর্নীতিটা প্রমাণ না হয়। উনি যদি যোগ্য আর অযোগ্যের প্রমাণ করে দিতেন, তাহলে অযোগ্য যারা টাকা দিয়েছেন তারা তো কালীঘাটে হামলা করতো। তাই সেই ভুলটা করেননি, অযোগ্যের তালিকাটা দেয়নি, পুরো প্যানেলটাই বাতিল হয়ে গেল, সবার চাকরি গেল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাবা উচিত, প্রথম যখন 2019-এ অনশন হয়েছিল 29 দিন আমাদের প্রেস ক্লাবের সামনে, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মধ্যস্থতা করেছিলেন। এই মধ্যস্থতার পরিণাম দেখতে পেলাম, 26,000 চাকরি গেল। লজ্জা, বাংলার লজ্জা এরা। দেখুন, এত ইস্যু বাংলার বুকে উঠে আসছে, বাট বিরোধীরা কিন্তু সেইভাবে সরব হতে পারছে না, না সরব হতে চাইছে না বলে আপনি বলছেন? দেখুন, এক কথায় আমি বলতে পারি, বিজেপি ইজ দ্য বি টিম অফ তৃণমূল কংগ্রেস। মুকুল রায়ের কথা ধরে কোট আনকোট করে আমি একটাই জিনিস বলতে পারি, যাহা তৃণমূল তাহাই বিজেপি, যাহা বিজেপি তাহাই তৃণমূল। যে দলটা তৃণমূল বিজেপির হাত ধরে তৈরি, সেই দলটা বাংলায়, বিজেপি চায় কি শাসক হিসেবে তৃণমূল থাকুক, এবং তৃণমূল চায় বিরোধী হিসেবে যাতে বিজেপি থাকুক, যাতে কারোর কোনো অসুবিধা না হয়। আপনি যে এ টিম বি টিম বলেন, তার মানে শুভেন্দু অধিকারী তৃণমূল তৃণমূল থেকে বিজেপিতে গেছে, এ টিম বি টিম, সেম অ্যাজ অর্জুন সিং জেতার পরে কখনো তৃণমূলে আছে, কখনো বিজেপিতে যাচ্ছে। সেটাই দেখুন, কিন্তু প্রমাণ করছে আপনার কথা। সর্বপ্রথম আমি একটাই জিনিস বলতে চাই, আমি অর্জুন সিং এর বিষয় নিয়ে আমি মানে সেফ গাইড করছি না। আমি একটা মানে জিনিস দেখেছি 2021-এ, যে বিজেপি যদি সেটিং থাকে, একটা নেতা যদি এসে লড়াই করে, সে যদি লড়তেই না পায়, তাকে যদি মিথ্যা কেস দেওয়া হয়, সে কতদিন বিজেপিতে টিকতে পারবে? হয়তো কোনো বাধ্যবাধকতায় ওনাকে তৃণমূল যেতে হয়েছিল। এবং এটা আমি বলতে পারি যে হ্যাঁ, উনি আগে যদি বিজেপি আসতেন তাহলে ঠিক ছিল, যখন টিকিট পেলেন না তখন উনি বিজেপিতে এলেন। এটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা কম হয়েছে। তবে এক্ষেত্রেও আমি একটি জিনিস বলবো, যে বাংলায় কিছুটা হলেও শুভেন্দু অধিকারী লড়াই করছে, লড়াই দিচ্ছে, কিন্তু কতটা দিতে পারবে, কারণ যেখানে বিজেপি তৃণমূলকে সমর্থন করে,
পিছন দরজা দিয়ে সমর্থন করে দিচ্ছে, তখন কত লড়াই দিতে পারবে? এই লড়াই তো মুকুল রায় 4টা গোল দিয়েছিল, কিন্তু নিষ্ফল কি হলো? মানুষটা আজকের ডেটে রাজনীতি তো নেই, মানে শেষ হয়ে গেল রাজনীতির জীবন। মানে কি এটা কি ইচ্ছাকৃত? কারণ দিলীপ ঘোষ থাকাকালীন কিন্তু যেভাবে বিজেপির উত্থান হয়েছিল বাংলার বুকে, সেই দিলীপ ঘোষ কিন্তু আজ কোনো রকম জায়গায় কোনো কিছুতেই ডাক পায় না বিজেপি। তো আলটিমেট কি দিলীপ ঘোষ কি নতুন কোনো দল করছে বলে আপনি মনে করছেন? দেখুন, আমি একটা জিনিস বলতে পারি, এই একটা রং কনসেপ্ট চলছে যে দিলীপ ঘোষের সভাপতিত্বে নিশ্চয়ই রেজাল্টটা হয়েছিল 2 থেকে 18, কিন্তু 2 থেকে 18 যদি কাণ্ডারি কেউ হয়ে থাকে তো বাংলার বুকে সেটার নাম হচ্ছে মুকুল রায় এবং কৈলাস বিজয়বর্গীয়া। কৈলাস বিজয়বর্গীয়া এবং মুকুল রায়ের কোর টিমই কিন্তু বাংলায় 2 থেকে 18টা সিট করেছে। কিন্তু শেষের দিকে হয়তো মুকুল রায়ও বুঝতে পেরেছিলেন যে বিজেপি চায় না শাসক দলে আসতে, যার জন্য ফেড আপ হয়ে উনি তৃণমূলে ছেলের চাপে পড়ে, শুভ্রাংশুর চাপে পড়ে, হাপনের চাপে পড়ে তৃণমূলে যেতে বাধ্য হয়েছে। কিন্তু সেখানে গিয়েও তিনি মন থেকে মেনে নিতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নোংরা সরকার। আপনি একটা কিছুক্ষণের কথা বললেন যে কয়লা চুরি, যে কয়লা চুরি নিয়ে আপনি অভিযোগ করেছিলেন, জানিয়েছিলেন, সেটা এখনো পর্যন্ত চলছে, উল্টে আপনাকেও কেস দেওয়া হয়েছে আপনি বলছেন। তো সেটা নিয়ে কি আবার নতুন করে কিছু ভাবছেন? দল উম, যখন মানে লঞ্চ হওয়ার পর আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন করব। তৃণমূল তো বটে, বিজেপির বিরুদ্ধেও, যে আজ অব্দি কয়লা তদন্তে সিবিআই চার্জশিট পড়ে গেল, একটা দোষীও কিন্তু কোনো জেলের ভিতরেও গেল না, কিছুই হলো না। কি গোপন আন্ডারস্ট্যান্ডিং চলছে প্রত্যেকটা। আজকে আপনি দেখবেন বাঁকুড়া হয়ে দুর্গাপুর হয়ে, আমি অত্যন্ত দায়িত্বের সাথে বলছি, বাঁকুড়া হয়ে দুর্গাপুর হয়ে প্রত্যেকদিন বীরভূম এইসব দিকে গরু যাচ্ছে। আমার কাছে লাখো লাখো ভিডিও আছে, আমি নিজে ধরেছি, কিন্তু কিছু করার নেই। পুলিশ দেখছে, প্রশাসনের চাপে পড়ে পুলিশকেও দেখতে হচ্ছে, পুলিশও এইসব মদত আছে, যার জন্য এই চলে যাচ্ছে, আর কিচ্ছু না। সাংগঠনিক দিকটা যদি স্ট্রং থাকে তবেই একটা দল বিরোধিতা করতে পারে বা একটা সরকার চলতে পারে। তো আপনারা যে দল লঞ্চ করছেন বা বাংলার বুকে বা বিভিন্ন জেলাতে বা রাজ্যে আপনি করছেন, দল নিয়ে আসছেন, তো আপনাদের সাংগঠনিক দিকটা কি আপনারা স্ট্রং করে নিয়েছেন অলরেডি? দেখুন, আমাদের সাংগঠনিক প্রসেস চলছে, আমাদের একটাই ফার্স্ট প্রায়োরিটি, ইউথ ফার্স্ট, ওমেন ফার্স্ট। কারণ ইউথকে যেভাবে ইউজ করছে সেটা মানে শুধুমাত্র নেতাদের পদতলিত করছে যুব সমাজ, আর কিচ্ছু নয়। সকাল থেকে সন্ধ্যে এই দাদা জিন্দাবাদ ওই দাদা জিন্দাবাদ করে জীবন চলবে না। যুব সমাজ যদি আসে, বাংলায় পরিবর্তন হবে। সর্বপ্রথম আমাদের উম, যেটা মোটো, আমরা চাই যে নতুন ফেস। কারণ মিডিয়া চায় কি, বড় মুখ কে আসছে, এই কে আসছে, বড় মুখ চাইলেই আসা যায়, না আসার অসুবিধা নেই। কিন্তু বড় মুখ হয় বেশিরভাগই সুবিধাবাদী। আজ এই দলে, আপনি যেমন বললেন, অর্জুন সিং একবার এই দলে গেছে, একবার ওই দলে। তো আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে শিক্ষিত যুব সমাজ, শিক্ষিত মহিলা সমাজ, প্রাক্তন আইএস, এইসব লেভেলের মানুষদের আমরা রাজনীতি চাইছি। যেভাবে একটা সময় দিল্লির বুকে আমরা দেখেছিলাম যে নতুন নতুন নেতা আমরা বিভিন্ন জায়গা থেকে তুলে আনছি। কারণ আমরা চাই না পুরনো, আমরা অবশ্যই একটা দলের নতুন পুরনো সমন্বয় ঘটবে, কিন্তু আমরা চাই নতুন মুখ। কারণ নেতার ছেলেই নেতা হবে, বিহারেও হয়ে আসছে, আমাদের বাংলায় হয়ে আসছে। আমি বহু নাম দিতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী, উম অতীন ঘোষের মেয়ে মনে হয় সেও প্রিয়দর্শিনী ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়ের ছেলে সায়নদেব চট্টোপাধ্যায়। নেতার ছেলেই নেতা হবে, এই ট্রেন্ডটা সরিয়ে আমরা নর্মাল পরিবার থেকে আমরা নেতা তুলে আনবো। নর্মাল পরিবার থেকে আপনারা বলছেন যে নেতা তুলে আনবেন, ঠিক আছে, সেটা তো খুবই ভালো কথা, কিন্তু নেতা যে তুলে আনবেন বলছেন, যে ইউথ যে আপনাদের সঙ্গে কেন থাকবে, সেটা সবচেয়ে বড় কথা। কেন থাকবে? যুব সমাজকে আমরা বিকল্প রাস্তা দেখাতে পারি চাকরির। আমরা যুব সমাজকে এটা বোঝাতে পারি যে কোনো নেতার পিছনে ঘুরে ঘুরে নেতা হওয়ার থেকে নিজের কর্ম দিয়ে বাংলাকে, বাংলার কোনো ভালো কাজ করা, বাংলাকে চেঞ্জ করা, বাংলার দুর্নীতির থেকে দূর করা, বাংলার যে এই যে দাদারাজ কলেজে এক একটা মানে আজ 7-8 বছর ইলেকশন হয়নি কলেজগুলোতে, ইউনিয়নের ইলেকশন হয়নি, ইউনিয়নের দাদারা দাপিয়ে বেড়ায়। এই আপনার মধ্যেখানে আবার কাটছি আমি, কেননা আপনি বললেন যে চাকরি দেবেন, তো বাংলার বুকে তো শিল্পই নেই, চাকরি কোথা থেকে দেবেন? প্রথমত আমাদেরকে ভাবতে হবে, গুজরাট মডেল কথা আছে,
বাংলার বুকে শিল্পে আসতেই ভয় পায়। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শিল্প আসবে কি করে? যে মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পকে তাড়িয়ে বাংলার বুকে বসেছে, তার কাছে শিল্প আসতে তো 10 বার ভয় পাবে। কারণ সে শিল্প আনবে এবং তার দলের ইউনিয়নের লোকেরা আগে কাটমানি খাওয়ার জন্য যাবে শিল্প থেকে কার কত লোক ঢুকবে, কার কত কোথা থেকে টাকা আসবে, সেই জন্য শিল্প আসে না। কিন্তু আমরা আমাদের সরকারের যদি মানে আসার ইয়ে থাকে, আমরা চেষ্টা করব ছোট ছোট শিল্প, সবসময় তো বিগ ইন্ডাস্ট্রি নাও আসতে পারে, বিগ ইন্ডাস্ট্রি থেকেও আমি যদি 10টা স্মল ইন্ডাস্ট্রি টানতে পারি, সেখানেও কিন্তু কর্মসংস্থান হয়। বিভিন্ন আমি গুজরাটে থেকেছি, দেখেছি। ওখানে ধরুন আমাদের ট্রেনের যে আমরা ট্রেনে যাই, সেখানে মোটর তৈরি ইয়ে থেকে ওষুধের ঢাকা ঢাকা ওষুধের কোটো, এইসব বিভিন্ন শিল্প হয়। কলকারখানা, কাপড়ের শিল্প, পাঞ্জাবে যেমন চলে লুধিয়ানা, আমরা সেইগুলোকে ছোট ছোট স্মল ইন্ডাস্ট্রিতে বেশি ফোকাস করলে মনে হয় বহু লোককে চাকরি দিতে পারবো। কারণ বাংলায় শিল্প নেই, বাংলায় আছে শুধু রিয়েল এস্টেটের দালালি, কয়লার দালালি, গরুর দালালি, এইসব খেয়ে খেয়ে বাংলাকে শেষ করে দিচ্ছে। আর কিচ্ছু নেই, বাংলা একটাই জিনিস জানে, হ্যাঁ, 2 নম্বরই ছাড়া আর কিচ্ছু নেই। বাংলার যুব সমাজকে যেতে হচ্ছে হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, মহারাষ্ট্র, পুনে, এইসব জায়গায় চাকরি করতে হচ্ছে, যে বাংলা একসময় বিশ্বকে পথ দেখাতো। তো আপনারা বললেন যে নতুন দল আপনারা করছেন, 2026-এ আপনারা সেখানে ক্যান্ডিডেটও দেবেন। তো এখনো পর্যন্ত মোটামুটি কতগুলো বিধানসভা আপনারা ক্যান্ডিডেট দেবেন? দেখুন, প্রথম তো দলের উত্থানটা করি, এবং রাজনীতি হচ্ছে ডে বাই ডে খেলা। হ্যাঁ, আমি একবারই বলে দিতে পারবো না 294টা দিতে পারবো। আমরা আমাদের প্রথমে মানুষের মন জয় করি, তারপর মানুষ ঠিক করবে কোন জায়গায় কোন কেমন ক্যান্ডিডেট দিলে হয়। আমরা বলছি তো, আমরা কনফিডেন্স আছি, বাংলার মানুষের মন জয় করব। রাজনীতি করতে আসিনি, বাংলাকে শুধরাবার জন্য রাজনীতি করতে এসেছি। এবং বাংলা থেকে আমরা সাধারণ পরিবার থেকে ছেলে এনে নেতা তৈরি করে দাঁড় করিয়ে বাংলাকে নতুন দৃষ্টান্ত দেখাবো। আমার শেষ প্রশ্ন একটাই, যে শুধু আমি না, দর্শকরা হয়তো যারা শুনছে তারা প্রত্যেকে জানতে চাইবে যে আহ, নতুন দল এই ভোটের আগেই কিন্তু নতুন অনেক দল আসে, যারা হয়তো ভোট কাটতে আসে লোকে বলে, বা যারা জনগণ তারাই জানে হয়তো ভোট কাটতে আসে, সেরকম কিছু না তো? আমাদের লড়াইটা যদি ভোট কাটার হতো, ভোট কাটা মানে কি? হয় আমি তৃণমূলের ভোট কেটে দেবো বিজেপির হয়ে, আর নালে বিজেপির ভোট কাটবো তৃণমূলের হয়ে। আমাদের দল আসার পর আমরা কিন্তু আমি অলরেডি বলেছি, দুটো দলের সাথে আমাদের পরিপক্ক লড়াই থাকবে, সেন্ট্রালে বিজেপির সাথে, স্টেটে তৃণমূলের সাথে। কারণ তৃণমূল বেঁচে আছে বিজেপির দয়াতে এই রাজ্যে। আমরা কিন্তু সোচ্চার হব। আমরা ওই আইএসএফ এর ভাইজানের মতো নই। আমার কাছে ফটো আছে, সারা বছর তৃণমূলের সাথে ফটো দেবে। আমাদের পশ্চিম বর্ধমানের যে তৃণমূলের জেলা সভাপতি, এদের সাথে ফটো দেবে হাসি মুখে, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতে হবে ভোট আসার আগে। এগুলো তো রাজনৈতিক সৌজন্য। রাজনীতির সৌজন্য দাদা, আমি ভোটের আগে সেই সৌজন্য এমন নয় যে তাকে গলা ধরে হেসে কথা বলতে হবে আর তার কর্মীরা মারা যাবে সেই তৃণমূলের হাতে আক্রান্ত হয়ে। আইএসএফ এর মতো আমরা হতে চাই না, যে ভোটের আগে মিষ্টি মিষ্টি কথা বলবে বিভিন্ন, দেখবেন ইয়েতে, যে আপনারা মারধর করবেন না, ইয়ে করবেন না। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, ভোটের আগে সব থেকে বেশি যদি খণ্ডযুদ্ধ বাদে এই ভাঙড়েই বাঁধবে, আর তার কাণ্ডারি হবে এই নওশাদ আর সৈকত মোল্লা, শওকত মোল্লা। এদের দুটো টিম, এরা মারা নিচের তলাকে লেলিয়ে দিয়ে নিজেদের রাজনীতিটাকে ইয়ে করে। এত বড় ইন্টারভিউ আমি এখানে শেষ করবো, কিন্তু তার আগে একটা প্রশ্ন করব। যেমন তৃণমূলের রং হিসাবে পরিচিত হয়ে গেছে সবুজ, বিজেপি হিসাবে গেরুয়া। তো তার পাশাপাশি এখন নতুন স্লোগান উঠেছে, তৃণমূলের লোকেরা বলছে জয় জগন্নাথ, আর বিজেপির লোকেরা বলছে জয় শ্রীরাম। তো আপনাদের এরকম কোনো স্লোগান? আমাদের স্লোগান উই আর ইন্ডিয়ান। আমরা মানবতায় বেঁচে থাকি। আমরা ছোট থেকে হিন্দু মুসলমানের ইয়ে দেখেছি। দেখবেন যখন হিন্দু মুসলমানটা ভোটের আগে আগেই হয়, ভোট জেতার পর দেখবেন আর হিন্দু মুসলমান হয় না কিন্তু। এবং যারা বলছে, তৃণমূল বলছে জয় জগন্নাথ বা ইয়ে এইসব ন্যারেটিভ চালাতে যাচ্ছে, বা মুসলিম ভোট এইসব, কটা মুসলিমের জন্য ভালো করেছে বলুন তো? প্রপার এডুকেশন দেয় না তৃণমূল কংগ্রেস মুসলিমদের। আপনি যান পার্ক সার্কাস, ডায়মন্ড হারবার, অশিক্ষিত করে রেখে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এবং সে বিজেপি বলছে হিন্দু ভোট, হিন্দু ভোট। আপনারা জানেন কি জানি না, ইউপি ইজ দ্য ফার্স্ট, মানে বিফ এক্সপোর্টে উত্তরপ্রদেশ কিন্তু 1 নম্বর। তো হিন্দু ভোটের নামে
প্রতারণা করা আমরা 2021-এও দেখেছি। হিন্দুরা রেডি ছিল তৃণমূলকে সরাবার জন্য, বিজেপি রেডি ছিল না তৃণমূলকে সরাবার জন্য। তো ধর্মের ভেদাভেদ চাই না, আমরা মিলেমিশে থাকতে চাই। কোনো মুসলিমও চায় না হিন্দুদের হ্যাঁ, আমি অবশ্যই ঘেন্না করি উগ্র হিন্দুত্ববাদী, উগ্র মুসলিমবাদী। এটা উচিত নয়। মানবতার থেকে আর কোনো বড় ইয়ে হতে পারে না। যেখানে মুসলিম ভুল থাকবে সেখানে মুসলিম ভুল, যেখানে হিন্দু ভুল থাকবে সেখানে হিন্দু ভুল। সর্বপ্রথম আমাদেরকে মানব জাতিকে নিয়ে চলতে হবে। আমরা কোনোদিনই বলে দিতে পারবে না যে বিজেপি যে মুসলিম চাই না। আমি একটা জিনিস খুব স্পষ্ট দেখলাম এদের ভারতীয় জনতা পার্টির মধ্যে, শুভেন্দু বাবু বলছেন মুসলিমদের তুলে ছড়ে দেবো, বিধায়কদের তুলে ছড়ে দেবো, মুসলিম ভোট চাই না। আবার শ্রমিক ভট্টাচার্য বলছেন আমরা মুসলিমের পক্ষেও আছি। আগে ওনারা বিভ্রান্ত বিজেপি যে বাংলায় কিভাবে সরকার আসবে। প্রথমত আমি দিলীপ ঘোষের একটা কথা কোট আনকোট করে বলতে পারি, বাংলায় সরকারে যদি আসতে হয় তো এই পিসি ভাইপোর নামে প্রথম চার্জশিটে নামটা পেলুন, তারপর ওই সরকারে আসতে পারবেন, নাহলে আপনারা পারবেন না। বাংলার মানুষকে বিভ্রান্ত করছেন। আপনাদের কাছে বিভিন্ন তথ্য আছে, আপনারা চাইলে বিভিন্ন দুর্নীতি বার করতে পারবেন, আপনারা করছেন না। বাংলার মানুষকে প্রত্যেকবার হিন্দু মুসলমানের নাম করে ভোট, আপনারা ভোট কাটছেন, বিজেপি ভোট ভোট ইয়ে করছে। বিজেপি যদি চাইতো, আমি আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, বাংলার বুকে যদি তৃণমূলকে সরাতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি প্রমাণ করে সরাতে হবে, আদারওয়াইজ তৃণমূলকে সরানো অসুবিধা আছে।